এটি নিউজ দেখছেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহে জনজীবনে প্রভাব পড়ছে, সেই সাথে বড় ক্ষতির মুখে পড়েছে আমাদের পোলট্রি বা মুরগির খামার। খামারিরা বলছেন যে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, কমেছে মাংসের উৎপাদন এবং সেই সাথে কমেছে ডিমের উৎপাদন। এমন একটা পরিস্থিতিতে আসলে খামারিদের করণীয় কী এবং সেই সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব আজকের আমাদের আয়োজনে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মাকসুদা বেগম, সহকারী অধ্যাপক, পোলট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, আমরা নর্মালি যেটা জানি স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে সেটা 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠছে বিভিন্ন জায়গাতে। তো এক্ষেত্রে আসলে মুরগির খামারে একটা বড় প্রভাব পড়ছে, মুরগি মারা যাচ্ছে, ডিমের উৎপাদন কমছে, এরকম একটা কথা কিন্তু আমরা গণমাধ্যমের খবরে দেখে আসছি। এটা থেকে আসলে সাধারণভাবে যদি আপনার কাছে জানতে চাই যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে খামার ঠান্ডা রাখতে, বা আসলে কি করা যেতে পারে খামারিদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ। এটা হচ্ছে যে 24-25 আপনি যে টেম্পারেচারটা বললেন, এটা ফর হিউম্যান বিং, আমাদের মানুষের জন্য। আমাদের পোলট্রির যে ফেভারেবল এনভায়রনমেন্ট সেটা হচ্ছে 19-20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 29.4-এর উপরে যখন সেন্টিগ্রেডের উপরে যখন টেম্পারেচারটা উঠে যায়, তখনই তার হিট স্ট্রেস পয়েন্ট সে পার করে ফেলে এবং তার প্রোডাকশন সেইখান থেকে কিন্তু রিডাকশান হতে থাকে। তো যে হিট ওয়েভ বা যে টেম্পারেচার, এখানে প্রোডাকশান কমবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু কি করণীয় সেটা বলার আগে, যখন আমাদের পূর্বাভাস ছিল যে আমাদের হিট ওয়েভ আসছে বা টেম্পারেচার অত্যন্ত বেশি হবে, তখনই আমাদের পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত ছিল। তাহলে আমাদের যে আমরা ক্ষতির সম্মুখীন অলরেডি হয়েছি 10-15 দিন 10-12 দিন ধরে, সেটা হয়তো কিছুটা হলেও কমানো যেত। এখন যে অবস্থায় আছে, যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টগুলো তাকে হাতে নিতে হবে। যেমন পোলট্রির ক্ষেত্রে যদি 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানকার ম্যানেজমেন্ট সিস্টেমটা আলাদা। 35 থেকে 40 সেটা কিন্তু এক্সট্রিম। সেই ম্যানেজমেন্ট সিস্টেম যদি অনেক দিন আগে থেকে মেনটেন করা না হয়, তাহলে কিন্তু অপারেট করা যায় না। কিন্তু ধরেন 30, মানে 35, 33, 28, 29 এগুলো ম্যানেজ করা সম্ভব হয়। তো আমরা যদি চিন্তা করি যে আমরা এক্সট্রিম হাই টেম্পারেচারকে মেনটেন করব, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তাদের ডায়েটারি যে সাপ্লিমেন্টেশন, এখানে চেঞ্জ আনতে হবে। তাদের যে খাবারের কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিতে হবে, খাবারের পরিমাণটা কমিয়ে দিতে হবে, যাতে সে অল্প খাবার খেয়ে তার চাহিদাটা সে পূরণ করতে পারে। নাম্বার 2, কখন খাবারটা প্রোভাইড করা হবে। 10টা থেকে 4টা এই সময় কোনোভাবেই খাবার দেওয়া যাবে না। এই সময় সে ফাস্টিংয়ে থাকবে, কারণ তার যে মেটাবলিক হিট, তার যে ডাইজেশনের জন্য যে হিট, এইটা এবং বাইরের টেম্পারেচারটাও বেশি, এই সময় তার স্ট্রেসের পরিমাণটা অনেকটা কমিয়ে আনবে। এবং 10টার আগে খাবার দিবে এবং লেট ইভিনিংয়ে সে খাবার দিবে। আর্লি মর্নিং, লেট ইভিনিং, এইটা তারা ফলো করবে। আর পানি যেটা প্রোভাইড করবে, ওর মুরগির কিন্তু নিজের বডি টেম্পারেচার 39 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বাইরেও কিন্তু একই রকম টেম্পারেচার 38 থেকে 42-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো সেক্ষেত্রে সে যে পানিটা কনজিউম করবে, পানিটা তার কুলিং এজেন্ট হিসাবে কাজ করবে। এই 4টা থেকে মধ্য দুপুর এবং বিকালে যে হিট প্রকট যে সময়, এই পানির একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে। তা সে একদম থার্মোমিটার দিয়ে মেপে দেবে যে এই টেম্পারেচারটা যেন কোনোভাবেই 14, 16, 18 ক্রস না করে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে 10টা থেকে 4টা পর্যন্ত মুরগির ফিড অফ থাকবে, ওয়াটার চলবে এবং এই ওয়াটার পর্যাপ্ত পরিমাণে, টেম্পারেচার অনুযায়ী ম্যানেজমেন্টটা তার ভিন্ন হয়ে যাবে। টেম্পারেচার যদি স্বাভাবিকের চেয়ে কিছু বেশি থাকে, তখন সে গ্লুকোজ, লেবুর রস এগুলো তাকে প্রোভাইড করতে হবে। ভিটামিন সি আরও যদি বেশি হয়ে যায়, দেন ইলেকট্রোলাইটস আরও যদি বেশি হয়ে যায়, দেন আরও ফার্দার ট্রিটমেন্টে যেতে হবে। এরকম টেম্পারেচার অনুযায়ী কিন্তু ম্যানেজমেন্টগুলো আসলে ভিন্ন। এই জন্যই আসলে ওয়েদার ফোরকাস্ট দেখে, টেম্পারেচার দেখে এবং যদি হিউমিডিটি এর সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট ভিন্ন হয়ে যাবে এবং এটা ফলো করলে তার এটা কমে আসবে। এছাড়াও আছে ভেন্টিলেশন, সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা, কুলিং প্যাড রাখা, বা তার যে কনস্ট্রাকশন, কি মেটেরিয়াল দিয়ে তার ছাদটা তৈরি, সেটা যেন হিটকে রিফ্লেক্ট করে, সে যেন অ্যাবজর্ব না করে। মানে তার ছাদটাকে কিভাবে ঠান্ডা রাখা যায়, ছাদের নিচে একটা সিলিংয়ের ব্যবস্থা করা,
আমরা কিন্তু দেখি যে খামারে আসলে বেশিরভাগই টিনের ছাদ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে টিনের ছাদের নিচে হয়তো কিছু কোনো শেল্টার বা এরকম কিছু দেওয়া যেতে পারে, শেল্টার দেওয়া যেতে পারে, এবং টিন থাক অসুবিধা নাই। টিনের উপরে যে কোটিংটা আপনার থাকবে সেই কোটিংটা হিটটাকে রিফ্লেক্ট করবে, অ্যাবজর্ব করে না। এটা কিছু টেকনিক্যাল জিনিস আছে। আবার হাউসটা যখন প্রিপেয়ার করতে হবে সেটা এমনভাবে প্রিপেয়ার করতে হবে যেন ভেন্টিলেশনের পক্ষে আসে, সে বাতাস চলাচলের সুবিধা থাকে। এবং আমাদের কিন্তু উইন্টার ম্যানেজমেন্ট এবং সামার ম্যানেজমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। হাউসটা যেন সামার ম্যানেজমেন্টের পক্ষে থাকে, এবং এই সময় কিন্তু বরাবরই একটু হিট স্ট্রেস থাকে। আজকে কিন্তু নতুন না, এখন হয়তো একটু বেশি, কিন্তু হিট স্ট্রেসের যে ম্যানেজমেন্ট সেই অনুযায়ী বাসা মানে খোলা ঘর হবে। খোলা ঘর বলতে একটা ইটের যে উচ্চতা, এই উচ্চতার বেশি কিন্তু আমরা পাশে দেব না, এবং দুই পাশ ওপেন হতে হবে, এক সাইড থেকে অপোজিট সাইড ওপেন হতে হবে, এবং তার যে বডি লেভেলটা এটাতে সে যেন বাতাস পায়, এবং কন্টিনিউয়াসলি তার মানে বাতাসের যে প্রবাহ সেটা থাকতে হবে। ওয়েট ফিডিং নামে একটা সিস্টেম আছে, সেই ফিডিং সিস্টেমে যেতে হবে। 4টার আগেও যদি দেই আমরা সেটা ওয়েট ফিডিংয়ে যাব। এবং প্রোবায়োটিক ব্যবহার করা, কারণ মেইন ডিস্টারবেন্স ডাইজেস্টিভ ডিস্টারবেন্স তৈরি হয় তার গাটে, তার ইন্টেস্টাইনে, অ্যাবজর্পশনে অসুবিধা হয়। আমরা যদি প্রোবায়োটিক প্রোভাইড করতে পারি এক্সট্রিম হিটে, দেন এটা খুব ভালো কাজে দেয় আর কি। আচ্ছা, শুধু তাপদাহই না, আসলে যে কোনো সময়ের জন্যই ভেন্টিলেশন বা এইসব আসলে মুরগির খামার যখন প্রস্তুত করবে খামারি, তখন একদম শুরু থেকেই মাথায় রাখতে হবে। দিস ইজ এ কমপ্লিট সায়েন্স। জি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যান ব্যবহার করা হচ্ছে, অনেকে জেনারেটর ব্যবহার করছে, কিন্তু তারপর মুরগির হিট স্ট্রোক থেকে বাঁচানো যাচ্ছে না। এর আসলে হিট স্ট্রোক থেকে বাঁচতে মুরগিদের জন্য কোনো ধরনের বিশেষ কোনো কিছু করা যায় কিনা, এরকম কোনো উপায় রয়েছে কিনা? আমি একটু আগে যে ম্যানেজমেন্টগুলো বললাম, এই ম্যানেজমেন্টগুলো করা যায়, সেটা হচ্ছে ম্যানুয়াল, মানে ব্যবস্থাপনা রিলেটেড ম্যানেজমেন্ট। আর হিট স্ট্রেস যদি এক্সট্রিম হিট হয় আপনার প্রোডাকশন কমবে, এতে আপনার মানে এটা আপনাকে মেনে নিতে হবে যে এক্সট্রিম হিটে আমার প্রোডাকশন কমবে। আর আমরা যদি সমূলে উৎপাদিত করতে চাই যে না, আমাদের দেশে যে প্রোডাকশন অল দ্য ইয়ার লং আমরা কন্টিনিউ করব, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে একদম গোড়ায়। কারণ হচ্ছে আমাদের একটা কথা আছে না, গোড়ায় গলদ। যে স্ট্রেইনগুলো আমরা ব্যবহার করছি তাদের অরিজিন যদি আমরা দেখি, এই ব্রয়লার যেটা আমরা পালন করছি তার বাবা মা যেখান থেকে এসছে বা ব্লাড লাইন যেটা, একটা হচ্ছে কর্নিশ নামে একটা ব্রিড যার বাড়ি হচ্ছে ইংল্যান্ড, ইংলিশ ক্লাস আর কি, আরেকটা হচ্ছে প্লাইমাউথ রক, আমেরিকা। দুইটাই কিন্তু ঠান্ডার জায়গায়, এবং যেসব ব্রিডিং কোম্পানিগুলো এই স্ট্রেইনগুলো কমার্শিয়াল চিকেনগুলো তৈরি করেছে এরা সবই হচ্ছে ঠান্ডার দেশ। এবং শেভার একটা ব্রিডিং কোম্পানি যার অরিজিন হচ্ছে কানাডা, দে আর এক্সট্রিমলি কোল্ড। এবং আমরা কি করছি, ওইগুলো এক্সপোর্ট করে নিয়ে এসছে, আমরা এই হট টেম্পারেচারে সেই বার্ডগুলোকে রেয়ার করছি। জেনেটিক্যালি তারা কিন্তু হিটকে ম্যানেজ করার মতো যে ক্যাপাসিটি সেটা তাদের নেই। লেয়ারের ক্ষেত্রেও তাই। এখন আমাদের কিছু চিকেন আছে যেগুলো লোকাল চিকেন, আপনি গ্রামগঞ্জে দেখবেন কিছু চিকেন থাকে যাদের গলার এখানে পালক থাকে না, আমরা বলি নেকেড নেক বা গলা ছিলা মুরগি, যদি সহজ বাংলায় বলি। দে আর এক্সট্রিমলি মানে হিটকে করতে পারে, টলারেট করতে পারে। হিলি চিকেন নামে আমাদের একটা চিকেন আছে, যে চিকেনটা মানে এদের অ্যাডাপ্টাবিলিটি এবং টিকে থাকার ক্ষমতা অসাধারণ। আমাদের আরেকটা চিকেন আছে যেটা ডুয়ার্ফ চিকেন। আমরা যদি এই চিকেনের ব্লাড লাইনগুলো ব্যবহার করি, ইভেন এশিয়ার যে অন্যান্য ব্রিডগুলো আছে, যেমন ব্ল্যাক সুমাত্রা নামে একটা ব্রিড আছে, যে ব্রিডগুলো আপনার হিটে টিকে থাকতে পারে, এদের ব্লাড লাইনগুলো ব্যবহার করে যদি আমরা বিভিন্ন স্ট্রেইন ডেভেলপ করতে পারি, হাইব্রিড তৈরি করতে পারি, দেন কিন্তু এখান থেকে উত্তরণের উপায় আছে। এগুলো যে হয়নি তা না। আমি যতদূর জানি আমাদের যে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট BLRI, তারা এগ প্রডিউসিংয়ের 2টা এবং মিট প্রডিউসিংয়ের জন্য একটা হাইব্রিড তৈরি করেছে, এগ প্রডিউসিংয়ের 2টা স্ট্রেইন তৈরি করেছে। এবং আমি যে 3টা দেশীয় ব্রিডের নাম বললাম, এগুলোর সমন্বয়ে তারা কিন্তু ব্রিড ডেভেলপ করছে, স্ট্রেইন ডেভেলপ করছে, এবং এগুলো ফিল্ডে আছে। তো খামারিদের উচিত কি, এখন আমার এক্সট্রিম হিট, এখন আমি এগুলো 170 থেকে 180টার মতো কিন্তু ফিল্ডে ডিম দিচ্ছে আমাদের তৈরি যেটা। আমরা আসলে এই প্রসঙ্গে আরো কথা বলবো। ডিমের উৎপাদনও হ্রাস পেয়েছে, মাংসের উৎপাদন তো হ্রাস পেয়েছে, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আমরা আজ কথা বলছি তাপদাহে ঝুঁকিতে পোল্ট্রি শিল্প, এই বিষয় নিয়ে। একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, আমরা আজ কথা বলছি তাপদাহের ঝুঁকিতে পোলট্রি শিল্প এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মাকসুদা বেগম, সহকারী অধ্যাপক, পোলট্রি বিজ্ঞান বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা বিরতিতে যে আবার আগে কথা বলছিলাম পোলট্রি ফিড নিয়ে। ফিড কি ধরনের হলে আসলে গরম কমানো যেতে পারে বা মুরগিকে হিট স্ট্রোক থেকে বাঁচানো যেতে পারে এই বিষয় নিয়ে? যখন এক্সট্রিম হিট থাকে তখন এনার্জি এবং প্রোটিন যে রিকোয়ারমেন্টের চেয়ে একটু বেশি কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া হয়, যাতে সে অল্প খেয়ে বেশি নিউট্রিয়েন্ট পায়। এইভাবে ফিডটা ফর্মুলেট করতে হয়। এবং এই ফিড ফর্মুলেশন, যেহেতু এটা একটা লম্বা সময়, আমাদের যারা ব্যবসায়ী ভাইরা বা বোনেরা যারা ছিলেন, তারা কিন্তু এটা স্কোপটা নিতে পারতেন যে আমরা এই ধরনের একটা সামার হিট ম্যানেজমেন্ট রিলেটেড ফিড ফর্মুলেশন করি এবং বাজারজাত করি। যেহেতু বাজারটা একদম ছোট না, অনেক বড় বাজার, এবং ব্রয়লার 28 দিনে কিন্তু আপনার ঘরে চলে যাচ্ছে। তার মানে পুরা একটা ব্যাচ ওঠার মতো যে খাবার, সেই টোটাল খাবারটা কিন্তু এই বিজনেসের মধ্যে ঢুকে যেতে পারতো। এবং খামারিরা যতখানি লসের সম্মুখীন হচ্ছে, কারণ তারা হয়তো জানেই না যে খাবার দিতে হয় না, তারা হয়তো বুঝতে পারছে আমি যত খাওয়াবো তত প্রোডাকশন পাবো, তো আমার মুরগি বড় হচ্ছে না। কিন্তু খাবারটা না দিলে যে তার মুরগিটা বড় হবে এবং সার্টেন টাইমে দিতে হবে, এই জিনিসটাই তো তারা জানছে না। মানে এই বিষয়ে খামারিদের মধ্যে কিছু জ্ঞানের অভাবও বোধহয় রয়েছে। এই বিষয়ে আসলে কারা সাহায্য করতে পারেন বা এ ধরনের কি কি সংস্থা রয়েছে? এটা হচ্ছে খামারি নিজেই সবচাইতে সচেতন থাকবেন, কারণ ব্যবসাটা তার, প্রোডাক্টটা তার। এবং আমরা যেটা ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, প্রতিটা ফার্মের রেজিস্ট্রেশন থাকা উচিত। যদি প্রপারভাবে ফার্মটা তৈরি করা না হয়, ঠিকমতো ম্যানেজমেন্ট সে ফলো না করে, সে যদি অ্যান্টিবায়োটিকের উইথড্রয়াল পিরিয়ড মেনটেন না করে, যতদিন ব্রয়লার পালা দরকার, লেয়ার রাখা দরকার, ততদিনের চেয়ে কম সময়ে সে রেয়ার করে, সব কিছুর জন্য তার যদি একটা দায়বদ্ধতা থাকে, তার এই যে লাইসেন্স, সেটা যদি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডেফিনেটলি সে সব ফলো করবে। এবং আমাদের যারা এক্সটেনশন অফিসার আছে, তাদের দায়িত্ব তাদেরকে অ্যাওয়্যার করা যে হিট ওয়েভ আসছে, এই ম্যানেজমেন্ট নিতে হবে। হিট ওয়েভের টেম্পারেচারের পরিমাণটা এত, এই পরিমাণে এই কাজ করতে হবে। দেখা যাবে এক্সট্রিম হিট, সে পানি ছিটাচ্ছে, তখন আর পানি কাজ করবে না। এক্সট্রিম হিট যদি হয়ে যায়, 38 হয়ে যায়, 39 হয়ে যায়, তখন তার ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে যাবে কমপ্লিটলি ডিফারেন্ট। আবার তার 20-21 থেকে একটু বেড়েছে, 25-26-27 হয়েছে, তখন কিন্তু সে নিজে তার জ্ঞান দ্বারা সেটাকে সলভ করতে পারবে। আচ্ছা, মুরগির খামারে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মুরগির গ্রোথ পূর্ণ হওয়ার আগে সেটা বিক্রি করে দেওয়া হচ্ছে। খামারি এটা করছেন কারণ মুরগি মারা যাচ্ছে, এরকম একটা আতঙ্কে আসলে রয়েছেন তারা। এই ক্ষেত্রে আসলে এই ভয় দূর করার কোনো উপায় রয়েছে কিনা খামারির উদ্দেশ্যে যদি বলেন? আমি তো বলি যে এই ভয় পাওয়ার দরকারই ছিল না। যখন হিট স্ট্রেস আসছে, তার যদি ভীতি থাকতো, তার যদি অ্যাজাম্পশন থাকতো যে এই সময় আমি এই ক্ষতির সম্মুখীন হব, ওই সময়টাকে একটু অ্যাভয়েড করলেই হতো। কারণ ব্রয়লার তো খুব অল্প সময় পালে, ওই সময়টাকে অ্যাভয়েড করে একটা সার্টেন টাইম চুজ করলেই হতো। আর যদিও বা চুজ করলো, সে যদি 3 সপ্তাহ পালে, 3 সপ্তাহে 1 কেজির উপরে উঠে যায়। মানে কারণ ব্রয়লারের যে মেটাবলিক রেট, দ্যাট ইজ ভেরি হাই। ওরা 1 কেজি 600 গ্রাম খেয়ে কিন্তু 1 কেজিতে রূপান্তরিত করতে পারে, যে কারণে কিন্তু তার এত বডি হিট তৈরি হয়, যে কারণে ব্রয়লারের এই হিট স্ট্রোকের প্রবণতাও বেশি। আর বাংলাদেশে কিন্তু এই এখন যে আগে মার্কেটে ছেড়ে দিচ্ছে তা না, বরাবরই তারা 28 দিনের যে সময়টা, সেটা তারা মেনটেন করে না, 21-22 দিনেই তারা মার্কেটে ছেড়ে দেয়। তবে 2 সপ্তাহের পরে মার্কেটে ছাড়লে সেটাতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে। আর যদি 3 সপ্তাহের পরে দেয়, সেক্ষেত্রে সেটা কনজিউম করা যায়, কিন্তু টেস্ট ডিফার করবে, বা মানে ময়েশ্চারের পার্সেন্টেজ অনেক বেশি থাকবে, মাসেলের পরিমাণ কম থাকবে। আচ্ছা, খামারে গরম কমাতে জেনারেটর ব্যবহার করা হচ্ছে, ফ্যান ব্যবহার করা হচ্ছে, বলা হচ্ছে যে বিদ্যুতের খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাদের পোলট্রি যে খরচটা বেসিক্যালি বেড়ে যাচ্ছে। এটা আসলে বিকল্প কি হতে পারে, কিভাবে আর কি কি উপায় রয়েছে খামার ঠান্ডা রাখার জন্য? আসলে এই আপনি যদি পানি ছিটানোর কথা বলা হয়েছে, হ্যাঁ, জেনারেটরের উপরে পানি ছিটানো যেতে পারে। আমরা যদি জেনারেটর চালিয়ে ইলেকট্রিসিটি খরচ করে, ইলেকট্রিসিটি যদি আমাদের সারপ্লাস থাকতো, আমাদের কোনো অসুবিধা ছিল না। যে আমাদের প্রচুর বাতাস, আমরা বাতাস থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পেরেছি, হাওয়া থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পেরেছি, বা আমাদের এত সানলাইট, সেটাকে আমরা ব্যবহার করতে পেরেছি। আমরা যেহেতু এগুলো এখনও করতে পারিনি, তাহলে চিন্তা করতে হবে ইলেকট্রিসিটি ছাড়া আমরা কিভাবে করতে পারি। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আবার আপনাকে ওই ব্রিডে ফিরে যেতে হবে,
যে আমাদের দেশি যে ব্রিডগুলো আছে, আমাদের দেশি যে চিকেনের টাইপগুলো আছে সেইগুলোকে ব্যবহার করতে হবে। এবং এই সামারে যে সিলেকশন করব যে আমি কোনটা রেয়ার করব, আমি যদি একটা স্ট্রেইন নেই, কপ 500 নেই বা নেই, অন্যান্য স্ট্রেইন নেই, সেগুলো নিলে হয়তো আমি মানে 360টা ডিম পাবো, 300টা ডিম পাবো বা 330টা ডিম পাবো। কিন্তু আমি যদি ওই সামারের যে স্ট্রেইন, আমাদের দেশি স্ট্রেইন যেটা বিএলআরআই থেকে তৈরি করা, 170 থেকে 80টা পাবো। এবং হিট ম্যানেজমেন্টের কারণে এগ প্রোডাকশন কিন্তু রিডিউসড হচ্ছে, কমে যাচ্ছে, প্রায় 25 থেকে 30% রিডাকশন হচ্ছে। অলরেডি ওই রিডাকশন ক্যালকুলেট করলে আমাদের যে ব্রিডটা আছে সেটা কিন্তু হিটের কারণে কম্পারেটিভলি কম সাসেপ্টেবল। কারণ আমাদের যে নেকেড নেক চিকেনটা আছে সেটার ব্লাড গিয়েছে ওই সে যে জায়গায়, ওইটার যে জেনেটিক কনস্টিটিউশন ওইটার রেসপন্সিবল আপনার বডি ওয়েটকে এনহ্যান্স করবে, কোলেস্টেরলকে কমাবে এবং হিটকে সে ম্যানেজ করতে পারবে। আরেকটা ব্রিড আছে আমাদের, সেটা হচ্ছে ডুয়ার্ফ ব্রিড। ও এত পরিমাণ হিট টলারেট করতে পারে, ওর 35 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো ব্যাপার হয় না, কারণ তার বডি সাইজটা ছোট। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আসলে এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। তার যে ফিদার মানে পালকটা, মুরগির পালক নর্মালি সোজা থাকে, কিন্তু সেই পালকটা তার কার্লড হয়ে যায়, যে কারণে কিছু সারফেস এরিয়া ফাঁকা থাকে এবং এটা দিয়ে সে হিটটাকে রিলিজ করতে পারে। আর তার মুরগির কিন্তু সোয়েট গ্ল্যান্ড নাই, যে কারণে সে প্যান্টিং করে বাতাসটাকে, ভেতরের গরমটাকে রিলিজ করে। আর তার যে মলমূত্র আছে এইটা ত্যাগের সময় সে এটাকে রিলিজ করে। আমি মনে করি এই আমাদের দেশীয় ব্রিডগুলোকে, টাইপগুলোকে উন্নত করা, এইগুলো রেয়ার করা। আমরা যখন আবার হিটের সময়টা পার করব তখন আমরা যেগুলো প্রোডাকশন হয় সেগুলোতে যেতে পারি। খামারিরা সেক্ষেত্রে এইসব চুজ করতে পারে। অলরেডি কিন্তু এগুলো পিএলআরআই থেকে ট্রায়ালে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলোকে রেয়ার করা হচ্ছে। খুব সম্ভবত তাদের কাছে তথ্য নাই, তারা তথ্য নিয়ে যদি এই ধরনের স্ট্রেইনগুলো জোগাড় করে রেয়ার করে তাহলে তাদের ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। তারপরে আরেকটা কথা বলা হচ্ছে যে মুরগির ডিম উৎপাদন হ্রাস পাচ্ছে, সেই সাথে মাংসের পরিমাণও কমে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় আসলে নাই। এই পরিত্রাণের উপায় হচ্ছে ফিড ম্যানেজমেন্ট দিয়ে কি আসলে এটা কোনো সুবিধা পাওয়া সম্ভব কিনা? এখানে ম্যানেজমেন্ট দিয়ে হিট স্ট্রোকটাকে মানে মানে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বার্ডগুলো যাতে মারা না যায়, যেন তারা বেঁচে থাকে এবং একটা মিনিমাম প্রোডাকশন যেন তারা দেয়, এটা মেনটেন করা সম্ভব। কিন্তু অন্য সময় যদি সে 300টা ডিম দিত, এখনও সে 300টাই ডিম দিবে, এটা আসলে সম্ভব না। এটা বোকার স্বর্গে বাস করার মতো। এটা আপনাকে মেনে নিতে হবে কিছুটা। যদি না আমরা সেই ব্রিডে ফিরে যাই, আমাদের নিজস্ব ব্রিডগুলোকে আমরা যদি ব্যবহার করি, তাহলে আবার এই জায়গায় আমাদের উন্নয়ন সম্ভব। আচ্ছা, আপনি খাবারের পরিমাণটা আসলে কি ধরনের হতে পারে এটা যদি বলতেন। খাবারের 10টা থেকে 4টা পর্যন্ত আমরা খাবার দিচ্ছি না, ফিডে দিচ্ছি না, সেটা ঠিক আছে, কিন্তু খাবারের পরিমাণটাকে সেক্ষেত্রে কি কমে আসবে কিনা? হ্যাঁ, কনসেন্ট্রেশন বাড়বে, খাবারের পরিমাণটা কমে আসবে এবং ওয়েট ফিডিং নামে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটাকে ফলো করতে হবে। খাবার শুধু কমবে তা না, ফিডারগুলো আপনি দেখেছেন কিনা পোলট্রি ফার্মে ফিডারগুলো নিচে রাখা থাকে এবং সার্টেন টাইমে ওটাকে হ্যাঙ্গিং করে উপরে তুলে দিতে হবে, কোনোভাবেই যেন তারা ওইখানে পৌঁছাতে না পারে। যখন তারা খাবার না পাবে তখন তারা কিন্তু ওয়াটার কনজিউম করবে। যত তারা ওয়াটার কনজিউম করবে এবং নির্দিষ্ট টেম্পারেচারে ওয়াটার কনজিউম করবে, বডির যে ইন্টারনাল হিট এইটা তার ম্যানেজমেন্টে সুবিধা হবে এবং সে যখন ফিসিস আউট করবে এবং গ্যাসপিং করবে তখন তার হিট রিলিজ হয়ে জিনিসটা একটা মিনিমাম পর্যায়ে আসবে। আচ্ছা, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে যে 200 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তাদের গত 10 দিনে, এরকম তারা একটা দাবি করেছে। তো আসলে সর্বোপরি এই গরমের মধ্যে মুরগি পোল্ট্রি শিল্প থেকে আসলে মুরগি বাঁচানো বা পোল্ট্রি শিল্পকে বাঁচানোর জন্য বা উত্তরণের উপায়টা কি মনে করেন আপনি? উত্তরণের উপায় হচ্ছে, যখনই আবহাওয়া অফিস থেকে আমাদের পূর্বাভাসটা আসলো, এবার কিন্তু পূর্বাভাস এসছে যে ঈদের পর থেকে সার্টেন সময় হিটওয়েভ থাকবে এবং আমরা কিন্তু দেখছি এই পূর্বাভাসগুলো মিলে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই সময় পদক্ষেপ নেওয়া উচিত ছিল, প্ল্যানিং করা উচিত ছিল যে আমরা কত প্রোডাকশন চাই, কতগুলো মুরগি রেয়ার করব, কোন সিস্টেমে করব এবং কোন পদ্ধতিতে যাব যাতে আমরা সেটা ওভারকাম করতে পারি। আর এখন প্রশ্নটা কি ছিল আমি একটু ভুলে গিয়েছি।
সর্বোপরি আসলে উত্তরণের উপায়টা কি? উত্তরণের হ্যাঁ, উপায়। আমরা অনেক কিছু নিয়ে আসলে কথা বলছিলাম, পোল্ট্রি বুঝতে পেরেছি। ফিডিং নিয়ে, তারপরে গরম কিভাবে কমানো যায়, এইসব ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। সর্বোপরি আসলে কি একটা উত্তরণের উপায়। উত্তরণের উপায় কি হতে পারে? বুঝতে পেরেছি। আর বিপিএ থেকে যেটা বলা হচ্ছে 200 কোটি টাকার একটা খরচ, দেখেন আমাদের ডেটাবেজ এত দুর্বল। এই ডেটাবেজ যখন স্ট্রং হবে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে অনেক বেশি সুবিধা আমরা পাবো। যেমন ভারতের একটা অর্গানাইজেশন NECC, মানে ন্যাশনাল এগ কনস্টিটিউশনাল কমিটি, তারা ডিক্লেয়ার করেছে তাদের এগ প্রোডাকশন রিডাকশন রেট হচ্ছে 25 থেকে 30%, এবং তাদের মর্টালিটি 10%। এবং আমরা ধরেন যখন রাষ্ট্রীয় কোনো সংগঠন কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিবে, তখন কিন্তু সে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে মানে মানে সংবাদটা প্রচার করবে। আমরা যদি প্যানিক তৈরি করে ফেলি, আমরা যদি খবর এমনভাবে প্রচার করি যেটা ইন ফিউচারে আমাদের এক্সপোর্ট বা অন্যান্য মানে পোলট্রি শিল্পের ক্ষেত্রে কোনো ঝুঁকি থেকে যায়, শিল্পটা কিন্তু অনেক বড়। এবং শিল্পটাকে বাঁচানোর ক্ষেত্রেও আমরা যখন যে কোনো তথ্য প্রোভাইড করি, উই হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার। হ্যাঁ, এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটা অবশ্যই সেন্সাসে থাকতে হবে। হ্যাঁ, আর এই যে ক্ষতি, এটা অবশ্যই ক্ষতি, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে খামারিদের ফোনও পাচ্ছি, বিশেষ করে নরসিংদী যে জায়গাটা, নরসিংদীতে প্রচুর বার্ড এরকম মারা যাচ্ছে, স্পেশালি ব্রয়লার। আর নরসিংদীতে যেটা হয়েছে, ওদের টেম্পারেচারের সাথে যুক্ত হয়েছে হিউমিডিটি। আচ্ছা, টেম্পারেচারকে বলা হয় ভিজিবল কিলার। আপনি বুঝতে পারছেন টেম্পারেচার বেশি হওয়ার কারণে হিট স্ট্রোক আমরা হচ্ছে। আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে তাপদাহ ঝুঁকিতে রয়েছে পোলট্রি শিল্প, কিন্তু এ থেকে আসলে বাঁচতে সচেতন হতে হবে খামারিদের, এবং সেই সাথে আপনি বলছিলেন যে পোলট্রি ফিড নিয়ে বিশেষ করে তাদের একটু সচেতন থাকতে হবে এই সময়টাতে। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সঙ্গে থাকবেন এটি নিউজের।